ইসরায়েলের সাথে যুদ্ধে জড়াতে খুব একটা আগ্রহী ছিলেন না হিজবুল্লাহর প্রয়াত প্রধান নেতা হাসান নাসরুল্লাহ। তিনি বিশ্বাস করতেন হামাসের গাজা প্রধান ইয়াহিয়া সিনওয়ার তাকে এই যুদ্ধে টেনে নিয়ে গিয়েছেন, যিনি গত বছর 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর আগে মিত্রদের সঙ্গে কোনো আলোচনাই করেননি। তবে ইসরায়েলি আগ্রাসনে গণহত্যার মুখে নাসরুল্লাহ যুদ্ধে যোগ দিতে বাধ্য হন। তার নিজের বক্তব্য এবং প্রতিশ্রুতি তাকে এমন এক অবস্থানে নিয়ে গিয়েছিল যে যুদ্ধ এড়ানোর কোনো উপায় ছিল না। প্রায় 1 বছর পর এই জন্য জীবন দিতে হলো নাসরুল্লাহকে। গত 27 সেপ্টেম্বর তার হত্যার ঘটনা এই বছরকে আরো ঘটনাবহুল ও স্মরণীয় করে তুলেছে। ইসরায়েলের ইতিহাসে ভয়াবহতম হত্যা সংগঠিত হওয়ার পর মারাত্মক যুদ্ধ শুরু হয়েছিল গত বছরের 7 অক্টোবরের পর থেকে। সেই ধারাবাহিকতায় প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলের ওপর আক্রমণ করল ইরান। এই সব কিছুই ইয়াহিয়া সিনওয়ারের সেই সিদ্ধান্তের ফল যা তিনি গত বছরের অক্টোবর মাসে নিয়েছিলেন। এসব কিছু না ঘটলেই যে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা হতো এমনটা কেউ বলছে না। তবে হামাস 1200 ইসরায়েলি নাগরিককে হত্যা না করলে এমন ঘটনা হয়তো ঘটতো না বলে দ্য ইকোনমিস্টের এক বিশ্লেষণে বলা হয়েছে। এতে বলা হয়, সিনওয়ার মধ্যপ্রাচ্যে আমূল পরিবর্তনকারী একটি যুদ্ধ চেয়েছিলেন এবং তিনি তা করতেও সক্ষম হয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত এই যুদ্ধ তার পরিকল্পনা মাফিক এগোয়নি। গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে হামাস। হিজবুল্লাহ তাদের নেতা, সামরিক কমান্ড এবং দক্ষতার সুনামও হারালো এবং ইরান নিজেকে অরক্ষিত মনে করছে এখন। ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় আরব বিশ্বে বিক্ষোভ খুব কমই দেখা গেছে। মুখে অনেক কথা বললেও আরবদের কোনো সরকারের মধ্যে অসন্তোষও তেমন ছিল না বা ইসরায়েলের সাথে কেউ তেমন সম্পর্ক ছিন্নও করেনি। এমনকি অর্থনৈতিক প্রভাবও সীমিত ছিল। হামাসের আক্রমণের আগের দিন ব্রেন্ট ক্রুড তেলের দাম $10 বেশি ছিল, যা এখন যুদ্ধ চলাকালীন আরও কমে গেছে। ইকোনমিস্ট বলছে, সিনওয়ার 2টি অনুমানের ভিত্তিতে যুদ্ধ শুরু করেছিলেন। তিনি দৃঢ় ও ঐক্যবদ্ধ একটি অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরক্ষা অক্ষের সমর্থন পাবেন, যা ইরানপন্থী মিলিশিয়াদের একটি জোট, এবং ইসরায়েলের কর্মকাণ্ডে গোটা অঞ্চলের ক্ষোভের সৃষ্টি হবে। অনেক আরব, ইসরায়েলি ও পশ্চিমা কর্মকর্তাও এই ধারণার সাথে একমত ছিলেন। সিনওয়ার হয়তো ইরান ও তার মিত্রদের কাছ থেকে সহায়তা পাওয়ার আশা করেছিলেন। নাসরুল্লাহ বছরের পর বছর ধরে মাঠের ঐক্য প্রচার করেছিলেন, যার মাধ্যমে ইরান সমর্থিত মিলিশিয়ারা একটি শক্তিশালী জোট গঠন করেছে এবং ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে একত্রে লড়াই করার পরিকল্পনাও করেছে। সে যাই হোক, যখন এই ধারণা পরীক্ষার মুখোমুখি হয় তখন নাসরুল্লাহ খানিকটা অনিশ্চিত হয়ে পড়েন। লেবাননের একটি বিশাল সংখ্যাগরিষ্ঠ অংশ, বিশেষ করে তার শিয়া সমর্থকদের প্রায় 50% গাজার সমর্থনে যুদ্ধে যোগ দেওয়ার বিরোধিতা করেছিল। তার ইরানি মিত্ররাও আগ্রহী ছিলেন না। হিজবুল্লাহর অস্ত্রাগারকে ইসরায়েলের সম্ভাব্য আক্রমণের বিরুদ্ধে তাদের ঢাল হিসেবে রক্ষা করা উচিত ছিল। হামাসকে রক্ষা করতে গিয়ে সেই অস্ত্রাগারকে ধ্বংস করার কোনো ইচ্ছা ছিল না তাদের। নাসরুল্লাহ সীমিত সামরিক আক্রমণে সন্তুষ্ট হন, যা উত্তরের ইসরায়েলকে ক্ষতিগ্রস্ত করেছিল। তবে গাজার যুদ্ধ ইসরায়েলের অগ্রগতি থামাতে বা মন্থর করতে ব্যর্থ হয়েছিল। হামাসের জন্য এটি যথেষ্ট ছিল না। হামাসের কর্মকর্তারা 7 অক্টোবরের পরে ইরানিদের সাথে সাক্ষাতের সময় সহায়তার অভাবের অভিযোগও করেছিলেন। ইয়েমেনের হুথিরা যুদ্ধের অংশ হতে চেয়েছিল, তবে তাদের দুর্বলতা ছিল ভৌগোলিক দূরত্ব। হিজবুল্লাহ ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে পরিপূর্ণ করতে পারত এবং সীমান্ত অতিক্রম করে তাদের সামরিক বাহিনী পাঠাতে পারত। হুথিদের 2000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আঘাত করার ক্ষমতা কম ছিল। তারা কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং ধীর গতির ড্রোনের মাধ্যমে ইসরায়েল আক্রমণ করতে পারত, তবে সেগুলো যুদ্ধের গতি প্রকৃতি পরিবর্তনের জন্য খুব একটা যথেষ্ট ছিল না। ইরান ও তার মিত্ররা নিজেদের অতিরিক্ত আত্মবিশ্বাসের শিকার হয়েছে। ঐক্যের যত কথাই বলা হোক না কেন, অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স একটি বিচ্ছিন্ন মিলিশিয়া জোট যা ব্যর্থ বা ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রগুলোর মধ্যে শুধু কাজ করে। গত 1 বছরে দেখা গেছে তাদের স্বার্থ এক নয় এবং অনেকেই দীর্ঘমেয়াদী যুদ্ধ চালানোর সীমিত সক্ষমতা রাখে। ফলে ইরান একটি অসুবিধাজনক অবস্থানে পড়েছে। এই মিলিশিয়ারা ইরানের পক্ষে যুদ্ধ করবে বলে আশা করা হয়েছিল, ইরানকে সরাসরি সংঘাত থেকে রক্ষা করার জন্য। কিন্তু এখন ইসলামিক প্রজাতন্ত্রকে তাদের প্রতিশোধ নিতে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুটতে বাধ্য হতে হয়েছে, যা ইসরায়েলের ভয়াবহ প্রতিক্রিয়া ডেকে আনবে বলেই আশঙ্কা করা হচ্ছে। হিজবুল্লাহ যখন হতাশ করেছিল তখনও সিনওয়ার আশা করেছিলেন যে অন্য একটি পূর্বাভাস সত্য হবে। 17 অক্টোবর গাজায় স্বাস্থ্যকর্মীরা দাবি করেন ইসরায়েলের এক বিমান হামলায়
একটি হাসপাতালে প্রায় 500 জন নিহত হয়েছিল। তবে পরবর্তীতে এটি ভুল প্রমাণিত হয় এবং মৃত্যুর সংখ্যা কম ছিল, কিন্তু ততক্ষণে খবর ছড়িয়ে পড়েছিল এবং জর্ডান, লেবানন, তিউনিসিয়া ও পশ্চিম তীরে বড় একটা বিক্ষোভ শুরু হয়ে গিয়েছিল। এরপরও পুরো অঞ্চলটি অশান্ত হয়ে ওঠেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্রমবর্ধমান ব্যবহার এবং দীর্ঘ 1 দশক ধরে চলে আসা সংঘর্ষ ও অস্থিরতার কারণে আরব বিশ্বের মানুষ বিক্ষোভ করে করে ক্লান্ত। অনেক দেশ আগের তুলনায় বেশি শক্তি দিয়ে বিক্ষোভ দমন করেছে। কিছু মানুষ ইসরায়েলের কর্মকাণ্ড ঘৃণা করলেও হামাসকে সমর্থন করতে পারছেন না, কারণ হামাস একটি চরমপন্থী সংগঠন এবং ইরানের সমর্থনেই পরিচালিত। আরব রাষ্ট্রগুলো তাই মূলত দর্শক হিসেবেই রয়ে গেছে। তারা ইসরায়েলের গাজা আগ্রাসনের নিন্দা জানালেও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেনি বা তাদের পশ্চিমা সমর্থকদের ওপর কূটনৈতিক বা অর্থনৈতিক চাপ প্রয়োগ করার চেষ্টাও করেনি। একই সময়ে তারা ইরানের সাথে কোনো সংঘাতেও জড়াতে চায়নি। এবছর মিশর হুথিদের লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার কারণে সুয়েজ খাল থেকে প্রায় $6 বিলিয়ন আয় হারিয়েছে, যা তারা মনে করেছিল তার অর্ধেকেরও বেশি। তবে তাদের প্রতিক্রিয়াও ছিল উদাসীন। আর জর্ডান ইরানি ড্রোন ভূপাতিত করে প্রায় ক্ষমাই চেয়েছে, কারণ তারা ভয় পেয়েছিল কেউ যেন না ভাবে যে তারা ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সবচেয়ে প্রভাবশালী আরব দেশগুলোর দুটি। তারা বিভিন্ন বিরোধপূর্ণ ইস্যুর মধ্যে পড়েছে। তারা চিন্তিত যে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড এই অঞ্চলে ধর্মীয় মৌলবাদের উত্থান ঘটাতে পারে। তবে তারা হামাসকেও একটি মৌলবাদী দল হিসেবে দেখে, যা নির্মূল হওয়া উচিত। তারা ইরান এবং এর প্রক্সি বাহিনীর পতনে খুশি, তবে তারা উদ্বিগ্ন যে একটি বিস্তৃত সংঘাত তাদের দেশে পৌঁছে যেতে পারে। প্রকাশ্যে তারা যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে, গোপনে আবার তারা এমন চুক্তি নিয়ে চিন্তিত যা তাদের শত্রুদের শক্তিশালী করতে পারে। মোট কথা, তারা নিজেরা অনেকটাই সিদ্ধান্তহীনতায় ভুগছে। প্রায় 1 বছর ধরে এই শক্তিগুলো একটি স্থবির অবস্থা তৈরি করেছে। যুদ্ধটি মূলত গাজা এবং লেবাননের সাথে ইসরায়েলের সীমান্তের একটি সরু এলাকায় সীমাবদ্ধ ছিল। 20 লাখ ক্ষুধার্ত বাস্তুচ্যুত গাজাবাসীর জন্য জীবন অসহনীয় হয়ে পড়েছে এবং লক্ষাধিক বাস্তুচ্যুত ইসরায়েলি ও লেবানিজদের জন্য এটি একটি দুঃসহ ব্যাপার। বাকি অঞ্চল খানিকটা স্বাভাবিকই ছিল। আগস্ট পর্যন্ত লেবাননের সৈকতে বসে থাকা সম্ভব ছিল এবং মনে হয়েছিল ইসরায়েল এবং হিজবুল্লাহ একে অপরকে বোমা মেরে ক্ষতিগ্রস্ত করছে না। গত মাসের একটা ঘটনা এই স্থবিরতাকে উল্টে দিয়েছে বলে মনে করা হচ্ছে। লেবাননে হিজবুল্লাহর নেতৃত্বাধীন অবস্থা লেবাননের রাজনীতিতে তাদের প্রভাবকে হ্রাস করার একটি সুযোগ তৈরি করে দিয়েছে। তাদের জন্য একটি ভালো পদক্ষেপ হবে সংসদে একজন প্রেসিডেন্ট নির্বাচন করা, যা 2 বছর ধরে শূন্য পড়ে রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচন কেবল নাবিহ বেরির সহায়তায় সম্ভব হতে পারে। প্রতিবেশী সিরিয়ায় বাশার আল আসাদ হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র। 2012 সালে তার রক্তাক্ত শাসনকে রক্ষা করতে যোদ্ধা পাঠিয়েছিল তারা। গত মাসে তিনি এই হিজবুল্লাহকেই ইসরায়েলের আঘাতের পরও চুপ করেছিলেন। হিজবুল্লাহর নেতার হত্যার 2 দিন পর তিনি শুধুমাত্র একটি শোক বার্তা প্রকাশ করেছেন। তিনি উপসাগরীয় দেশগুলোর দিকে হাত বাড়িয়েছেন এবং ইরান থেকে দূরে থাকার ইঙ্গিত দিয়েছেন। এখন তাকে সন্দেহের চোখে দেখা হচ্ছে। আসাদ তার পিতার মতো সব পক্ষের মধ্যে রাজনৈতিক খেলায় পারদর্শী, তবে তিনি আশা করছেন ইরান থেকে দূরে থাকার প্রতিশ্রুতি তার বিশ্বব্যাপী বিচ্ছিন্নতা কিছুটা হলেও কমাবে। 1 দশক আগে উপসাগরীয় দেশগুলো রাজনৈতিক পরিস্থিতিকে একটি নতুন পথে নিয়ে যাওয়ার চেষ্টা করতে আগ্রহী ছিল, তবে আজকের রাজা ও শাসকরা এই অঞ্চলের রাজনীতিতে জড়াতে কম আগ্রহী, বিশেষ করে যখন এর জন্য বিলিয়ন বিলিয়ন ডলার সহায়তা পাঠানোর প্রয়োজন হয়। সৌদিরা মূলত লেবাননের সাবেক প্রধানমন্ত্রী হারিরিকে তাদের প্রধান মিত্র হিসেবে বাতিল করেছে, কারণ তারা তাকে খুব দুর্বল এবং অজনপ্রিয় মনে করে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের নীতি নির্ধারকরা ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যকে নতুনভাবে গঠনের সুযোগ সম্পর্কে উচ্ছ্বসিত, তবে এই অঞ্চল পরিবর্তন করা কঠিন এবং এটি খুব কমই ভালো পরিবর্তনের দিকে গিয়েছে। উপসাগরীয় দেশগুলো ভয় পাচ্ছে যে তারা হয়তো কোণঠাসা ইরানের জন্য সহজ লক্ষ্য হয়ে উঠতে পারে।